সরকারের উদ্দেশ্যে বলতে চাই, নাগরিক তার দায়িত্ব পালন করছে, এবার সময় এসেছে আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। আমরা 5ই আগস্টের পর যে শপথ নিয়েছিলাম যে দেশ গঠনের শেষ রক্তবিন্দু দিয়ে পর্যন্ত একতা সংহতি বজায় রাখবো, দায়িত্ব পালন করবো, আমরা তা করছি। আপনাদেরকে বসানো হয়েছে জনগণের দায়িত্ব পালন করার জন্য। আপনারা যদি না করতে পারেন আপনাদেরকেও জবাবদিহিতা দিতে হবে। আপনারাও এবার জবাব দেওয়ার জন্য প্রস্তুত হন। পতিত সরকারের যত কুলাঙ্গার প্রেতাত্মারা এখন পর্যন্ত প্রশাসনকে কাজ করতে দিচ্ছে না, আমাদের সময় আমাদের ফোন ট্র্যাক করে করে খুঁজে বের করে ছাত্রনেতাদের জেলে পড়া হতো। সেই তদন্ত বাহিনী এখন কই? সেই ডিজিএফআই এখন কই? সেই সমস্ত মেকানিজম এখন কোথায়? এখন কেন আমাদের গোয়েন্দা বিভাগ কাজ করছে না? এখন কেন এই ধরনের ষড়যন্ত্রের আগে থেকে কোনো খবর পাওয়া যায় না? সরকারকে বলতে চাই, আপনারা প্রয়োজন মতো প্রশাসনের আগা পাশতলা নতুন করে পাল্টান, কিন্তু এই সমস্ত প্রত্যেকটি ইউনিটকে রান করান। পুলিশকে কাজ করতে হবে, ডিবিকে কাজ করতে হবে, ডিজিএফআই কে কাজ করতে হবে, আর্মিকে কাজ করতে হবে, প্রত্যেককে তার তার দায়িত্ব পালন করতে হবে। কারণ আমরা আমাদের দায়িত্ব পালন করে দেখিয়ে দিয়েছি। বাংলাদেশের মানুষ, আমরা যখন 5ই আগস্টের পরে যখন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা শুরু করলাম, আমরা তখন বলেছিলাম যে বাংলাদেশের বুকে আজ থেকে মাইনরিটি শব্দটি উঠে গেল। সংখ্যাগুরু সংখ্যালঘু বলে আর কিছু থাকবে না। প্রত্যেকটি এই জুলাই বিপ্লব যতটা আবু সাইদের ছিল ততটাই হৃদয় তরুয়ার ছিল। এই জুলাই বিপ্লব যতটা নাম না জানা মাদ্রাসা ছাত্রের ছিল, রিক্সা চালকের ছিল, ততটাই বাবার কোলে খেলতে থাকা রিয়া গপেরও ছিল। এই জুলাই বিপ্লবে সমস্ত পেশার, সমস্ত ধর্মের, সমস্ত বিশ্বাসের মানুষের রক্ত ঝরেছে। সমস্ত বিশ্বাসের মানুষজন এখানে আন্দোলন করেছে, রাস্তায় নেমে এসেছে। সবাই এক বাক্যে স্লোগান দিয়েছে যে আমি আমার দেশের মাটি কারোর হাতে হতে দিব না। এই স্লোগানের পর, দেশের পতাকাকে এইভাবে আঁকড়ে ধরার পর, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ ধর্ম, বর্ণ, মত, বিশ্বাস নির্বিশেষে দেশের সার্বভৌমত্বের জন্য কাজ করে যাবে। কখনো আর কোনো ষড়যন্ত্রকে আমরা সফল হতে দিতে পারবো না, আমরা দেব না। আমি সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের বলতে চাই, এবং একই সঙ্গে অন্য ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদেরও বলতে চাই, আপনারা কোন উগ্রবাদী জঙ্গি সংগঠনের সাথ দেবেন না যদি তার সাথে কোনো ধর্মীয় লেবাস যুক্ত থাকে, ধর্মীয় পতাকা যুক্ত থাকে, তারপরেও না। আমরা যখন আইএসএস, আল কায়েদার মতো জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে কথা বলি, মৌলবাদীদের বিরুদ্ধে কথা বলি, তখন একই সাথে ভারতের হিন্দুত্ববাদী রাজনীতির প্রভাব যেন বাংলাদেশে না পড়ে, সেই জন্য আমরা কথা বলবো। যে কোনো ধরনের উগ্রবাদ মানেই জঙ্গি। জঙ্গি কোনো লেবাসে হয় না, জঙ্গি কোনো বক্তব্যে হয় না, জঙ্গি হয় মননে, জঙ্গি হয় বিশ্বাসে, জঙ্গি হয় চিন্তায় এবং কর্মে। যারা উগ্রবাদী কাজকর্ম করবে বাংলাদেশের বুকে তারাই জঙ্গি। আর মিডিয়ার ভাইরা আমার সামনে উপস্থিত আছেন, আমি আপনাদের বলতে চাই, আপনাদের একটি শব্দ এদিক ওদিক করা, একটি বিরাম চিহ্ন এদিক ওদিক করার মাধ্যমে আপনারা ন্যারেটিভ পাল্টিয়ে দিতে পারেন। আমি নাম নিয়ে বলতে চাই, গতকাল থেকে ডেইলি স্টার এবং সময় টিভিকে আমি এই ধরনের কার্যকলাপ করতে দেখেছি। এখানে আপনারা উপস্থিত আছেন কিনা জানি না, যদি থাকেন তাহলে আপনাদের বলতে চাই, আপনারা সর্বক্ষমতাময় নন, আপনারাও জনগণের জবাবদিহিতার মধ্যে আছেন। আপনারা জনবিরোধী কর্মকাণ্ড টিআরপির জন্য করা বন্ধ করুন, নয়তো আপনাদের বিরুদ্ধে জনগণ ফুঁসে উঠবে। দেশের আপামর জনগণকে বলতে চাই, আমাদের হিন্দুত্ববাদী বাংলাদেশে যে প্রোপাগান্ডা চালানো হচ্ছে তার প্রথম শহীদ উগ্রবাদীদের হাতে শাহাদাত বরণকারী আমাদের ভাই সাইফুল আলিফ, আমাদের ভাইয়ের একটি পোস্ট 5ই আগস্টে পড়েছিল, ধর্মের ভেদাভেদ দিয়ে আর মানুষকে আলাদা করা যাবে না। তার লাশের সামনে দাঁড়িয়ে তার বাবা আমাদের জন্য আদেশ প্রেরণ করেছেন যেন আমরা শান্ত থাকি। উগ্রবাদীদের বলতে চাই, আমাদের ধৈর্য আমাদের দুর্বলতা না, আমাদের ধৈর্য আমাদের প্রস্তুতি। আপনারা আরো কঠোর মোকাবেলার জন্য প্রস্তুত থাকেন, যদি না আপনারা এখনই পিছু হটেন। স্বামী প্রভুপাদ তার উদ্দেশ্য ছিল সনাতনী ধর্মের মধ্যে ইহুদিবাদের বীজ বপন করা। তৎকালীন সনাতনী ধর্মের ধর্মগুরুরা এর তীব্র নিন্দা জানিয়ে স্বামী প্রভুপাদের ভারতীয় উপমহাদেশে প্রবেশের উপর নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছিল। স্বামী প্রভুপাদ যখন ভারতীয় উপমহাদেশ থেকে বিতাড়িত হয়েছিলেন, তখন তার সঙ্গে ছিল ইহুদিবাদী বিভিন্ন এজেন্টরা, তার সঙ্গে ছিল ইহুদি এজেন্টগুলা। তাদের উদ্দেশ্য ছিল এই উপমহাদেশে ইসকনের মাধ্যমে সনাতনী ধর্মের ভাই বোনদের ধর্মীয়
অধিকার কেড়ে নেওয়া, এই দেশের জঙ্গিবাদী কার্যক্রম পরিচালনা করা। আপনারা যদি ইতিহাস লক্ষ্য করেন, রাজধানীর শনিবাগের সনাতনী ভাইদের মন্দির এই ইস্কনের উগ্রবাদীরা দখল করে নিয়েছে। এই ইস্কনের উগ্রবাদীরা সিলেটে 2019 সালে রথ যাত্রায় হামলা করেছিল। এই উগ্রবাদীরা কুড়িগ্রামে একটি গ্রাম থেকে আমাদের সনাতনী ভাই বোনদেরকে তাড়িয়ে দিয়ে ইস্কনরা দখল করে নিয়েছিল। ইস্কন মানে সনাতনী নয়। আমার সামনে এখানে মিডিয়ার ছোট মিডিয়া আছেন, আপনাদেরকে গত কয়েকদিন যাওয়ার লক্ষ্য করেছি। চিন্ময় দাসের প্রতিটি প্রোগ্রামকে আপনারা সনাতনীদের প্রোগ্রাম হিসেবে উপস্থাপন করেছেন। আপনারা কি করে এটা পারেন? আপনারা কি ইস্কনের লক্ষ্য উদ্দেশ্য দেখেন না? আপনারা কি মনে করেন চিন্ময় দাস মানে সকল সনাতনী? আপনারা কি মনে করেন ইস্কন মানে সনাতনী? তাহলে এই যে হাজার হাজার সনাতনী ভাইয়েরা ইস্কনের বিরুদ্ধে জঙ্গি ইস্কনের বিরুদ্ধে আমার সনাতনী ভাইয়েরা প্রতিবাদ জানাচ্ছে, তারা কারা? ইস্কন মানে সনাতনী নয়, ইস্কন মানে জঙ্গি সংগঠন। চিন্ময় দাস মানে হিন্দু ধর্মাবলম্বী নয়, চিন্ময় দাস মানে ইহুদিবাদীর অনুপ্রবেশ ঘটানো সেই স্বামী প্রভুপদের বক্তব্য। আপনারা ইন্ডিয়াতে দেখেন, ইন্ডিয়ার অধিকাংশ হিন্দু ভাইয়েরা বোনেরা এই ইস্কনের বিরুদ্ধে রাজপথে নেমেছে। আপনারা পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে দেখেন, ইস্কনের বিরুদ্ধে মমতা ব্যানার্জির বক্তব্য দেখেন, তারা কিভাবে উনি বলেছেন যে বাংলাদেশে এই উপমহাদেশে ইস্কন জঙ্গিবাদ চালাচ্ছে, উগ্রবাদিতা চালাচ্ছে। এই দেশে লাখো সনাতনী ভাই বোনদের বসবাস, তারা সকলেই চিন্ময়কে প্রভু মানে না, তারা সকলেই চিন্ময়কে তাদের ধর্মগুরু মানে না। এদেশের লাখো সনাতনীরা চিন্ময়কে তাদের ধর্মের শত্রু মনে করে। আপনারা তো আমি দেখি নাই হেফাজতের আন্দোলনের সময় বলেছেন মুসলিমদের আন্দোলন, তখন তো বলেছেন হেফাজতের আন্দোলন। আমি তো দেখি নাই আল্লামা সাঈদীকে অ্যারেস্ট করা পরে আপনারা বলেছেন যে মুসলিম নেতাকে অ্যারেস্ট করা হয়েছে, ছিল। তাহলে এখন কেন চিন্ময় দাসের ক্ষেত্রে সনাতনী নেতাকে অ্যারেস্ট করা হয়েছে বলে প্রচার করবে? বাংলাদেশের মাটিতে বসে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আপনাদেরকে আমি আজকে এখান থেকে বলতে চাচ্ছি, গতকালকে আমি একটি টক শোতে বলে এসেছি, চিন্ময় দাস কিংবা ইস্কনকে প্রধান লেন্থে সনাতনী হিসেবে প্রচার করার কারণে মূলত আজকে এটা এত দূর এসেছে। চিন্ময় দাস একটি গোষ্ঠী, বাংলাদেশের জামাতে ইসলাম যেমন একটি ধর্মীয় সংগঠন, বাংলাদেশে আপাতত ইসলাম যেমন একটি ধর্মীয় সংগঠন, বাংলাদেশের খেলাফত মসজিদ যেমন একটি ধর্মীয় সংগঠন, চিন্ময়ের সেই হিন্দু জাগরণী মঞ্চ একটি মাত্র ধর্মীয় সংগঠন। এটা সকল হিন্দুদের প্রতিনিধিত্ব করে না। এই জঙ্গিবাদী এই সংগঠন দীর্ঘ সময় ধরে বাংলাদেশের শিশু কিশোরদের, কোমলমতি শিশু কিশোরদের তাদের উগ্রবাদিতায় লিপ্ত করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তারা শুধুমাত্র এদেশের মুসলিমদের উপর আঘাত করেনি, তারা দীর্ঘ সময় ধরে এদেশের আবহমান কাল ধরে চলে আসা বিভিন্ন সনাতনী ধর্মের মন্দিরগুলোতে হামলা করেছে। এই ইস্কনের সদস্যরা আজকে শুধুমাত্র এখানে আমাদের আলিফ ভাইকে হত্যা করেনি, আপনারা ভুলে যাবেন না পাহাড়ি অঞ্চলের মুসলিম একজন ইমামকে হত্যা করেছিল। ইতিহাস দেখে দেখে কেন এই জঙ্গিবাদী ইস্কনের বিরুদ্ধে ইস্কনকে নিয়ে কেন নিউজ কভারেজ হয় না? দিল্লিতে বসে শেখ হাসিনা তার সেই দোসর মুদিকে নিয়ে আমার বাংলার মাটির দিকে হাত বাড়াচ্ছে। এই দেশের মানচিত্রের দিকে সেই দিল্লি থেকে যে চারজনায় হাত বাড়াবে, সেই হাত ভেঙে ফুটিয়ে রেখে দেওয়া হবে। সেইটা চিন্ময় দাসের রূপে হোক, ইস্কনের রূপে হোক, আনসার লীগের রূপে হোক, যেটার রূপেই হোক, এই হাত ভেঙে দেওয়ার জন্য এদেশের মানুষ প্রস্তুত। আমরা জীবন দিতে শিখেছি, আমরা অলরেডি শহীদ হয়ে গিয়েছি, আমাদের মৃত্যুর আর কোনো ভয় নেই। আমাদেরকে আরেকবার লড়তে বাধ্য করবেন
না। আমাদের আলিপ্য ভাইয়ের বাবা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, এটাকে আপনারা দুর্বলতা ভাববেন না, এটা আমাদের প্রস্তুতি মাত্র। সেই পশ্চিমবঙ্গে বসে নিজের রাজ্যে গোহারা হয়ে সুমন্ত অধিকারী নাকি আমার দেশের সীমানার অব্যদের ঘোষণা দেয়। সুমন্ত অধিকারী বাড়ি অপর করার জন্য সেই কলকাতার ভাই বোনেরা অপেক্ষা করছে। বাংলাদেশের এই দেশের জনগণ এখন আর 5ই আগস্টের পূর্ববর্তী জনগণ নেই। 5ই আগস্টের পরিবর্তনের পরে এখন আর এই বাংলাদেশের দিল্লির দালাল আর ইতদাস গুলা নেই। প্রত্যেকটা কলকাতায় পালিয়ে গিয়েছে, দিল্লিতে পালিয়ে গিয়েছে। বাংলায় যারা আছে সবাই দেশপ্রেমিক। এই দেশপ্রেমিকদের মধ্যে এখনো সেই দিল্লির দালালদের যে ভুল চাপটা এখনো লুকিয়ে আছে। তাদের বিরুদ্ধে দেশের সকল ছাত্র সংগঠন একসাথে গত 5 দিন জিরো টলারেন্স ঘোষণা করেছে। আমরা এতদিন ধৈর্য ধরেছি আইন শৃঙ্খলা বাহিনী সন্ত্রাসী ছাত্রলীগকে গ্রেপ্তার করবে। আমরা ধৈর্য ধরেছি আইন শৃঙ্খলা বাহিনী মুজিববাদী আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করবে। আমরা ধৈর্য হারা হয়েছি। আজ তো সেই গত পরশু থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে সন্ত্রাসী ছাত্রলীগকে দেখানো হবে সেখানে বড় পিটুনি দিয়ে পুলিশের সাথে ধৈর্য ধরা হবে না। যখন স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যায়, তখন কিন্তু তার শেষ ট্রাম্প কার্ডই ছিল সংখ্যালঘুদের উপর আক্রমণ। সে দেখাতে চায় যে বাংলাদেশে আসলে একটা ইসলামী বিপ্লব হয়েছে এবং বাংলাদেশের মুসলমানরা যত এখানে হিন্দুরা আছে তাদের সবাইকে এখন বিপদে ফেলবে, তাদের কোনো নিরাপত্তা বাংলাদেশে নাই। আর এই পুরো প্লটটা নির্মাণ করেছে ভারত। ভারতীয় মিডিয়া 5 আগস্টের পর থেকেই যেভাবে বাংলাদেশের সংখ্যালঘু প্রশ্নটাকে সামনে এনে উঠে পড়ে লেগেছে, সেই ধরনের কিছুই বাংলাদেশে হয়নি। এবং আমি মনে করি যে বাংলাদেশে যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এটা তাদেরই একটা দায়িত্ব ছিল ক্ষমতা আসার পরপরই সারা পৃথিবীর কাছে এই বিষয়গুলো জানান দেয়া এবং ভারত যে অনবরত বাংলাদেশের জনগণের বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে তাদের মিডিয়ার মাধ্যমে, তাদের সরকারের মাধ্যমে, এই বিষয়টা সারা পৃথিবীর কাছে পরিষ্কার করা তাদের পক্ষ থেকে খুবই জরুরি ছিল। কিন্তু সরকার তারা কিন্তু একটা দুর্বল অবস্থান দেখিয়েছিল। তারা বারবার ভারতকে ছাড় দিতে চাচ্ছিল। এখনো পর্যন্ত আওয়ামী লীগের যারা দেশের মধ্যে রয়ে গেছে তাদের কোনো ধরনের বিচার হয় নাই, এখনো পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয় নাই। যদি আজকে তাদেরকে গ্রেফতার করা হইতো তাহলে আজম ও নাসিরের লোক কিভাবে করে ইস্কনের পিছনে কলকাঠি নাড়ে? তাদের তো এখন জেলখানায় থাকার কথা ছিল। এই জায়গা সরকারের এই জায়গাগুলোতে গুরুত্ব দিতে হবে। আমি বাংলাদেশে কিন্তু সংখ্যালঘু প্রশ্ন অত্যন্ত সেন্সিটিভ একটা কোশ্চেন এবং এইটাকে কেন্দ্র করেই কিন্তু আওয়ামী লীগ খেলতে চায়। সে হয়তো আওয়ামী লীগ ক্ষমতায় নাই, কিন্তু তার এই সংখ্যালঘু কার্ড সে আজীবন খেলে যাবে। আমাদের রাজনীতিতে আমাদের সবসময় এই বিষয়টা নিয়ে সতর্ক থাকতে হবে যাতে কোনোভাবে ভারত বা আওয়ামী লীগ এই সংখ্যালঘু প্রশ্ন নিয়ে রাজনীতি করতে না পারে।